আসসালামু আলাইকুম। ব্যঞ্জন সন্ধি পর্ব 4-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে ত, দ এর পর বর্গীয় ঝ থাকলে ত, দ এর জায়গায় বর্গীয় জ হবে এবং বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে, যেটি আমরা রঙের ব্যবহারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। সেটি হচ্ছে এখানে লাল রঙের একটি বক্স রয়েছে, এটি কিন্তু এখানে বৃত্ত হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু নেভি ব্লু একটি বক্স রয়েছে, এটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ এটি একটি সিঙ্গেল চেঞ্জ বা একক পরিবর্তনের সন্ধি বিচ্ছেদ। খেয়াল করা যাক কি রয়েছে এখানে। সৎ যোগ জন, তাহলে ত, আর এখানে বর্গীয় জন বানান বর্গীয় তাহলে ত আর মিলিত হয়ে কি হলো? সজ্জন। আমরা যদি এক্ষেত্রে সংকেতের দিকে তাকাই, অর্থাৎ যে একটি শব্দের মধ্যে যে সংকেত থাকবে সেটি বিশ্লেষণ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে আসলে সন্ধি বিচ্ছেদ কি হবে। তো দেখা যাচ্ছে যে এখানে ত পরিবর্তন হয়ে হবে বর্গীয় জ, তাহলে এই ত পরিবর্তন হয়েছে বর্গীয় জ, আর জন বানান বর্গীয় জ দিয়ে শুরু, তাই এখানে কিন্তু সাদা রং দিয়ে দেখানো হয়েছে। তাহলে যেখানে পরিবর্তন সেখানে লাল রং দেখিয়ে দেওয়া হয়েছে, আর যেখানে পরিবর্তন নেই সেটি আগের মতোই রয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো অংশ মিলে কি হচ্ছে? সজ্জন। সৎ যোগ জন, এই যে সজ্জন বানানটি, সেটির পূর্বরূপ হচ্ছে এটি। বইয়ে কিন্তু এটি দেওয়া নেই, এটি আমরা দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। বর্গীয় জ হসন্ত, এই বর্গীয় জ এর সাথে যুক্ত হয়ে কি হয়েছে? এখানে সজ্জন হয়েছে। তার মানে এই জ হচ্ছে খণ্ডত পরিবর্তন হয়ে যে বর্গীয় জ হয়েছে সেটি, আর এই জ হয়েছে জন বানানের বর্গীয় জ থেকে। ফলে খুব সহজে কিন্তু বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে যে ত অথবা দ এর পরে যদি বর্গীয় জ বা ঝ থাকে, তাহলে ত অথবা দ এর স্থলে বা পরিবর্তে বর্গীয় জ হবে, যেটি আমরা লাল রং থেকে এখানে অন্য রঙে এনে বৃত্তের মধ্যে দেখিয়েছি। আর বাকি যে ছ, বর্গীয় জ আর ঝ, এটি যে অপরিবর্তিত থাকবে, এর কারণে এটি এই বক্সের মধ্যে আমরা রেখে দিয়েছি। এবং এই বিষয়টি এটি হচ্ছে নিয়ম, এটির উদাহরণ হচ্ছে এটি। এখানে দেখানো হচ্ছে কিভাবে সজ্জন শব্দটি গঠিত হলো। এরপর আমরা তজ্জন্য শব্দটিতে যাব। যে তজ্জন্য শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? এখানে বর্গীয় জ পাচ্ছি, এর আর জন্য বানানের বর্গীয় জ পাচ্ছি। তার মানে এই শব্দটির বিশ্লেষণ হচ্ছে এটি। এরপর তার মানে বর্গীয় জ থাকলে আমি একটা কি আনবো? ত অথবা দ আনবো। তাহলে কখন ত আনবো? যখন বানানে ত দাবি করবে। যেমন তৎসম, তৎ মানে তাহার, তাহার মানে এখানে সংস্কৃত কে বোঝানো হয়েছে, তৎসম সংস্কৃতের সমান। তাহলে তৎ মানে তাহার, তাহলে এখানে খণ্ডত বর্গীয় জ থাকলে খণ্ডত এসেছে। এরপর জন্য বানান বর্গীয় জ দিয়ে শুরু হয়েছে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি ত আর জ মিলে কি হয়েছে? এখানে বর্গীয় জ দ্বিত্ব হয়েছে। অর্থাৎ ত অথবা দ এর পর বর্গীয় জ থাকলে ত দ এর জায়গায় বর্গীয় জ হবে, যেটি আমরা উদাহরণ থেকে নিয়মে গেছি যে কোন একটি বর্গীয় জ থাকলে বানানে ওই বর্গীয় জ এর পরিবর্তে ত অথবা দ হচ্ছে, আর বানানে যদি আরেকটি বর্গীয় জ থাকে তাহলে বর্গীয় জ আসবে, সমস্যা নেই। এই বিষয়টিকে আমরা সংকেত হিসেবে প্রেজেন্ট করেছি। আরেকটি উদাহরণে আমরা যাব, সেটি হচ্ছে জগৎ জীবন। তাহলে জগৎ জীবন শব্দটি ভেঙে লিখেছি এখানে জগৎ, তারপর জীবন লিখেছি। ফলে এই যে এখানের সাথে এখানে আমরা যদি খেয়াল করি, বর্গীয় জ, এখানে বর্গীয় জ, এখানে গ, এখানে গ, এরপর এখানে বর্গীয় জ এর পরিবর্তে খণ্ডত, আবার এখানে জীবন, এখানে জীবন ঠিকই রয়েছে। তাহলে এখানে খণ্ডত এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্গীয় জ আসবে, অর্থাৎ বর্গীয় জ থাকলে খণ্ডত আসবে। এই যে খণ্ডত আসলো, বাকি অংশটুকু কিন্তু ঠিকই থাকলো। এই ক্ষেত্রে খণ্ডত আর বর্গীয় জ মিলে কি হচ্ছে? বর্গীয় জ দ্বিত্ব হয়েছে। আশা করি আমরা ধরতে পেরেছি।
এরপর যাবজ্জীবন। তাহলে যাবজ্জীবন শব্দটির বিশ্লেষণ হচ্ছে এখানে এরকম যাবজ্জীবন। তাহলে এখানে এই বর্গীয় জয়ের পরিবর্তে কি আনবো? খণ্ডত আনবো, যাবৎ। সন্ধি কি হয়? সন্ধি পাশাপাশি দুটি বর্ণের ধ্বনির মিলন। তাহলে এখানে কিন্তু আমরা খেয়াল করতে পারি যে খণ্ডত এটি শেষ বর্ণ বা ধ্বনি, আর এখানে জীবন শুরু হয়েছে বর্গীয় জ দিয়ে, বর্গীয় জ হসন্ত যোগ দীর্ঘ ই, তাহলে হচ্ছে জি। তাহলে ত আর জ পাশাপাশি রয়েছে, ফলে এখানে ত আর জ মিলিত হয়ে দুইবার জ হচ্ছে, যেটি আমরা এখানে বানানে পাচ্ছি এবং এটিকে আমরা বলছি সংকেত। এরপর আমরা দেখছি যে উজ্জ্বল। উজ্জ্বল বানানটি খেয়াল করলে, বিশ্লেষণ করলে আমরা পাবো উজ জল। যথারীতি এই উজ, এই বর্গীয় জ পরিবর্তন হয়ে কি হবে? ত হবে, উজ। আর জল বানানটি এখানে জয়ের সাথে বফলা রয়েছে, কিন্তু বর্গীয় জ আসলে আগে, তারপর হচ্ছে বফলা, ফলে এখানে ত আর কি জ যুক্ত হয়ে এখানে জ জ হয়ে যাচ্ছে, যেটি এখানে আমাদের সংকেত হিসেবে রয়েছে। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, বিপদজাল। এতক্ষণ আমরা দেখলাম খণ্ডত দিয়ে। খেয়াল করার বিষয় হচ্ছে যে যতগুলো উদাহরণ আমরা এই নিয়মে দেখলাম সেগুলো সবগুলোই কিন্তু খণ্ডত দিয়ে ছিল। এবার আমরা দেখব দ দিয়ে, সেটি হচ্ছে বিপদজাল। তাহলে বিপদজালকে বিশ্লেষণ করলে কি হচ্ছে? বিপদ জাল। এবং এক্ষেত্রে বর্গীয় জ হবে দ, কারণ বিপদ বানান দ দিয়ে, আর জাল বানান যথারীতি অপরিবর্তিত রয়েছে, ফলে এখানে দ আর এই বর্গীয় জ মিলে জ জ হবে, যেটি আমাদের কিন্তু ওই নিয়মের মধ্যে বলা আছে। ত অথবা দ থাকলে ত অথবা দ এর পরিবর্তে বর্গীয় জ হবে। তাহলে জাল বানানে তো বর্গীয় জ আগে থেকেই আছে, আর একটা নতুন করে আসলো, যেটি লাল কালিতে দেখানো হয়। এরপর আমরা দেখবো কুদ ঝটিকা। যে কুদ ঝটিকা এখানে শব্দটি রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি কিরকম, যে কুদ যোগ ঝটিকা। তাহলে এখানে ত আর এখানে ঝ, অর্থাৎ এই শব্দের শেষে খণ্ডত, এই শব্দের শুরুতে ঝ, এই দুটো মিলে কুদ ঝটিকা। তাহলে কুদ ঝটিকা বানানটি বিশ্লেষণ করলে আমরা এখানে পাচ্ছি জ ঝ হচ্ছে হসন্ত, এখানে জ ঝ হচ্ছে সংকেত, এই সংকেতকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি কুজ ঝটিকা। তাহলে এই বর্গীয় জ পরিবর্তন হয়ে কি হবে? খণ্ডত হবে, কুত কুত। আর এই ঝ আগের মতো ঠিকই থাকবে, ফলে আমরা দেখতে পাচ্ছি ত আর এখানে ঝ। আগের যে উদাহরণগুলো ছিল সেগুলো কিন্তু অধিকাংশ বর্গীয় জ দিয়েছিল, কিন্তু এবার আমরা একটি শব্দ পেলাম ঝটিকা, যেটি হচ্ছে ঝ দিয়ে, ফলে এখানে আমরা পাচ্ছি কুত খণ্ডত যোগ ঝ। তাহলে নিয়মটি কি দাঁড়াচ্ছে? ত অথবা দ এর পরে যদি দেখাচ্ছে যে জ অথবা ঝ থাকে, তাহলে ত অথবা দ এর জায়গায় বর্গীয় জ হবে। এক্ষেত্রে আমরা উদাহরণ থেকে নিয়মটিকে দেখালাম। তাহলে ত আর এখানে ঝ মিলে জ আর ঝ সংযুক্ত রয়েছে। এর মাধ্যমে কিন্তু আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেষ হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের পর্ব 4-এ যে আলোচনা বিষয়গুলো ছিল সেগুলো আপনাদের অনেক ধারণাকে, অস্পষ্টতাকে আসলে স্পষ্ট করবে। এই ধারণা রেখে, এই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।